এত কঠোরভাবে আইনটাকে বলবৎ করা হচ্ছে, এটাকে দেখলেই বোঝা যায় যে মিসইউজ হওয়ার চান্স অনেক বেশি। আমি গভর্নমেন্টে আছি, আমার বিরুদ্ধে যে কোনো কণ্ঠস্বর যখনই জেগে উঠবে তখনই কিন্তু সেই কণ্ঠস্বরটাকে এই আইন দ্বারা আটক করার যে বিষয়, এটা কিন্তু চলে আসবে। এই যে সিভিল এবং ক্রিমিনালের যে ডিফারেন্স, এই জিনিসটারও যে 12টা বাজিয়ে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে। সবাই জানে যে গভর্নমেন্টে যারা থাকে তারাই তোলাবাজি, চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে। তো কিন্তু আইনটা যখনই বলবৎ হয়ে যাবে, প্রশাসনের হাতে বা পুলিশি ক্ষমতার যে মিসইউজ হতে পারে, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি কাকে ভালোবাসবো, কার সাথে হাত ধরে ঘুরবো, কার সাথে কোথায় যাব, এটাও সরকার যদি ঠিক করে দেয়, এর থেকে খারাপ কিছু একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। রাজ্য সরকার নতুন ক্ষমতায় এসছে, এর আগে টিএমসি গভর্নমেন্ট ছিল, এখন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা নিয়ে কেউ পক্ষপাতিত্ব করছে, কেউ এগ্রি করছে, কেউ ডিসএগ্রি করছে, এটা থাকবে। অর্থাৎ সরকার সবসময় যে সমস্ত কাজ ভালো করবে বা সমস্ত কাজ খারাপ করবে এমনটা নয়। রাজ্যের ল অ্যান্ড অর্ডার, শান্তি শৃঙ্খলা সমস্তটাই দেখা রাজ্য সরকারের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। সেইটা করার জন্য সরকারের যেটা যেটা সুবিধা মনে হবে সেসব আইন সবটাই আনতে পারে, এ বিষয়ে কোনো সংবিধানের কোনো সমস্যা নেই। কিন্তু সেই আইন বা যে কোনো পদক্ষেপ যদি সেটা পাবলিকের বা হিউম্যানিটির বিরুদ্ধে হয়, সেইখানে সমস্যা। এই যে আইনটার কথা বলছেন, নতুন যে আইনটা আনা হয়েছে গুন্ডা দমন বিল, তো এখানে কিছু কিছু জিনিস নিয়ে অনেকে ডিসএগ্রি করছে এবং মতবাদ রাখছে, যেটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যারেস্ট। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটতে পারে, এইটার জন্য কাউকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, এই আইনে পরিষ্কার বলা আছে। অর্থাৎ আগে থেকে, অর্থাৎ তাকে আটক করে নিতে হতে পারে। অর্থাৎ কোনো ভোট আসছে, এই ব্যক্তিটা সরকারের বিরুদ্ধে বা সরকারের বিরোধী কোনো দল করে, তাকে অ্যারেস্ট করে নেওয়া যেতে হতে পারে বলে, মিসইউজ হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই সব আইনগুলো অনেকে ওই আমাদের গান্ধীজি রাওলাট আইনের বিরোধিতা করেছিলেন বা কালা আইন, এই সব আইনগুলোর সাথেও তুলনা করছেন। এবং এই আইনে এমনটাও বলা আছে, যদি এই ঘটনার সাথে কাউকে অ্যারেস্ট করা হয় নির্দিষ্ট সময়ের জন্য, জেলার বাইরে বা নির্দিষ্ট এলাকার বাইরে তাকে 1 মাস বা 2 মাস থাকতে হতে পারে। এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখার মতো যে ব্যবধান এই আইনে দেওয়া হয়েছে। তো এইগুলো সমস্ত কিছুই যেগুলো এত কঠোরভাবে আইনটাকে বলবৎ করা হচ্ছে, এটাকে দেখলেই বোঝা যায় যে মিসইউজ হওয়ার চান্স অনেক বেশি। অর্থাৎ আমি গভর্নমেন্টে আছি, আমার বিরুদ্ধে যে কোনো কণ্ঠস্বর যখনই জেগে উঠবে তখনই কিন্তু সেই কণ্ঠস্বরটাকে এই আইন দ্বারা আটক করার যে বিষয়, এটা কিন্তু চলে আসবে। অর্থাৎ কি অপরাধ করতে পারে কি পারে না, সেটা আমি কি করে বুঝবো আগাম? আমরা জানি বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আসে, কাউকে গাঁজা কেসে ফাঁসিয়ে দিচ্ছে, তো কাউকে পক্সো কেসে ফাঁসিয়ে দিচ্ছে, এরকম প্রচুর অর্ডার আসে, হাইকোর্ট সেই অর্ডারগুলোর বিরুদ্ধে দেয়। তো পুলিশের হাতে আরও বেশি করে ক্ষমতা তুলে দেওয়া হলো এই আইনগুলোর বলে, যে মানে এমনি আইনের অপব্যবহার প্রশাসন করে, আরও এই প্রশাসন এইগুলো করতে পারবে, এটার ক্ষমতা তুলে দেওয়া হলে মনে আমার মতামত। এবং আরেকটা জিনিস জাস্ট আরেকটু বলি, যে সম্পত্তি বাজেয়াপ্তর যে বিষয়টা রয়েছে, আমরা আইনের ছাত্র হিসেবে জানি কারোর সম্পত্তি বাজেয়াপ্ত অথবা সম্পত্তি রিলেটেড যে কোনো জিনিস সিভিল রেমিডির সাথে যুক্ত হয়, অর্থাৎ দেওয়ানি বিষয়ের সঙ্গে যুক্ত, সিভিল ইন নেচার। ক্রিমিনাল আইনে বা ক্রিমিনাল মামলাতে আমাদের ভারতবর্ষের সংবিধান কোনো জায়গায় সম্পত্তি বাজেয়াপ্ত করার এই বিষয়টা সংযুক্ত করেনি, সেটা সিভিল নেচারে পড়ে। অর্থাৎ এই যে সিভিল এবং ক্রিমিনালের যে ডিফারেন্স, এই জিনিসটারও যে 12টা বাজিয়ে দেওয়া হয়েছে আইনের মাধ্যমে। এবং সাধারণ মানুষ বা অন্যান্য বিরোধী কণ্ঠস্বরের যে আগামী দিনে এগুলো কণ্ঠরোধ হতে পারে বলে এই আইনে বলা হচ্ছে। গভর্নমেন্টে যেই থাকুক, আজকে বিজেপি আছে, পরবর্তীতে কেউ থাকতে পারে, কিন্তু আইনটা যখনই বলবৎ হয়ে যাবে, প্রশাসনের হাতে বা পুলিশি ক্ষমতার যে মিসইউজ হতে পারে, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার করে বলা হচ্ছে, তোলাবাজি, চাঁদাবাজি, এই ধরনের যে সন্ত্রাসী কার্যগুলো আছে সেইগুলোকে রোখার জন্য এই গুন্ডা দমন বিল আনা। দেখুন, সবাই জানে যে গভর্নমেন্টে যারা থাকে তারাই তোলাবাজি, চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে। তো গভর্নমেন্টেই আমি আছি, আমি বাড়ির বড়, আমি হচ্ছি বাবা, আমি আমার ছেলের জন্য আমি কঠোর আইন নিয়ে আসছি, বলছি তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, এটা করলে ওটা করলে, এটা তো হতে পারে না। অর্থাৎ আমি যদি গভর্নমেন্টে থাকি, আমার সাহায্য ছাড়া, পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়া তো এটা হতেই পারে না। তো এর জন্য এত কড়া আইন, কঠিন আইন, যেখানে গণতান্ত্রিক দেশ, প্রতিটা মানুষের নিজস্ব ব্যক্তি
স্বাধীনতা রয়েছে, সংবিধানের আর্টিকেল 21 রয়েছে। তো বিভিন্নভাবে লঙ্ঘন হওয়ার যে বিষয়গুলো এই আইনের মাধ্যমে কিন্তু চলে আসার যে সম্ভাবনা সেটা হচ্ছে। অর্থাৎ তোলাবাজি, গুন্ডাবাজি যা করে কিন্তু সরকারে যারা ক্ষমতায় থাকে, সেটা সিএমসি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, যারাই ক্ষমতা থাকে তোলাবাজি বা এইসব ইল্লিগাল যেসব কাজ সরকারি মদত ছাড়া হবে, এটা একটা বাচ্চাও জানে যে এটা হতে পারে না। তো ওইটা ফালতু কথা যে তোলাবাজি বা এগুলো বন্ধ করার জন্য হচ্ছে। সরকার যদি মানবিক হয়, ওয়েলফেয়ার স্টেট হয় এবং সরকার যদি সবাইকে একটা কাজের পরিধি তৈরি করে দিতে পারে, এই সব জায়গাগুলোতে এমনিই কমে আসার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ঋষি অরবিন্দের মাটিতে কোনো রকম লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এই ধরনের কার্যকর হবে না, তার জন্য তিনি ইউসিসি বিল আনতে চলেছেন। দেখুন, এই নতুন কথাটা তৈরি হয়েছে, একটা নতুন শব্দ লাভ জিহাদ। এইরকম কোনো ভাষা ভারতবর্ষে ছিল না, এটা কোনো পলিটিক্যাল কথার জন্য ইউজ করা হয়েছে, সবাই জানেন। হ্যাঁ, যদি মানে আমি কাকে ভালোবাসবো, কার সাথে হাত ধরে ঘুরবো, কার সাথে কোথায় যাব, এটাও সরকার যদি ঠিক করে দেয়, এর থেকে খারাপ কিছু একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সরকার কে হাঁড়িতে কার কি চড়ছে সেই খাবারটাও যদি ঠিক করে দেয়, কে তুলসী মন্দিরে জল দিল কি না দিল না ঠিক করে দেয়, কার আজানটা কতটা হবে সেটা যদি ঠিক করে দেয়, আমাদের ভারতবর্ষের যে আসল রূপ এইটাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে কিছু লোক নষ্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে, সেটা যেভাবেই হোক, সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, সবাইকেই আমাদেরকে মিলেমিশে থাকা উচিত। তাতে আইন কি হলো তাতে কিছু এসে যায় না। এবং লিভিনের ক্ষেত্রে নতুন আইন আনা হয়েছে, সেখানে বলা হচ্ছে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তাদেরকে একসাথে থাকতে হলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে। কতটা সঠিক? যারা লিভিনে থাকবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা সরকার এইভাবে আইন করে ঠিক করে দেবে যে ও লিভিনে থাকবে বলে 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন যেটা বাধ্যতামূলক করেছে, এটাখানে কোনো দ্বিমত আমি দেখছি না। রেজিস্ট্রেশন একটা কার বিয়ে হয়েছে, কার বিবাহ হয়নি, এটা দেখা দরকার। কিন্তু বিবাহর একটা কনসেপ্ট আছে আমাদের সমাজে, হিন্দুদের একটা কনসেপ্ট রয়েছে, মুসলমানদের একটা কনসেপ্ট রয়েছে। হিন্দুদের যেমন 7 পাকে বাঁধা, অগ্নিসাক্ষী, বিভিন্ন উইটনেসের মাধ্যমে বিবাহ হয়। মুসলমানদের ক্ষেত্রে কালিমা, তারপর সাক্ষীদের সামনে এগুলো হয়। তো আলাদা আলাদা কনসেপ্ট আছে বিয়ের, এবং যেটা লিভিনে যদি সেই বিয়ের কনসেপ্টটাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, সেটা আইনের বহির্ভূত একটা কাজ বলে মনে করছি। কারণ বিয়ের কনসেপ্টও সেখানে আসছে না। রেজিস্ট্রি যেটা আছে, রেজিস্ট্রি কিন্তু বিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। সেখানে লিভিনে কে কী কার সাথে করছে, কোন সমাজে কে বসবাস করছে, সেটা সরকারকে এত বেশি কারোর ঘরে মানে ঢুকে নজরদারি করাটা আমার মনে হয় বর্তমান 2026 সালে ঠিক না। এখন কিছু মানুষ হয়তো সাপোর্ট করতে পারে যে না ও কেন করবে, ও কেন লিভিনে থাকবে, করবে, কিন্তু এটা পুরোপুরি ব্যক্তিগত বিষয়। আমি পছন্দ করি না মানে ওই জিনিসটা তার ঘাড়ে আমি একটা চাপিয়ে দেবো একটা জিনিস, সেটা কিন্তু নট লাইক দ্যাট।